ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বিসিবির নির্বাচনের কাউন্সিলর বা ভোটার হন জাতীয় দলের সাবেক 5 অধিনায়ক, কিন্তু ভোটার হলেও বিসিবির গঠনতন্ত্রের নিয়মের কারণে নির্বাচনে অংশ নিতে পারেন না তারা। তাই তো বিসিবির আগামী নির্বাচনের আগে এই আইনের সংশোধন চান সাবেক অধিনায়করা। খালেদ মাসুদ পাইলটের মতে এই আইনে সাবেক অধিনায়করা তাদের মেধা ক্রিকেট উন্নয়নে ব্যবহার করতে পারছে না। দরজায় কড়া নাড়ছে বিসিবির নির্বাচন। নতুন বাংলাদেশে দেশের সবচেয়ে বড় আর প্রভাবশালী ফেডারেশনের নির্বাচন হতে যাচ্ছে প্রথমবারের মতো। তাই তো ক্রিকেট বোর্ড নির্বাচনের আগে এর গঠনতন্ত্রে পরিবর্তন আনার দাবিটা জোরালো সংশ্লিষ্ট মহল থেকে। সেই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকেও নির্দেশনা আছে গঠনতন্ত্রে পরিবর্তন আনার। তবে এর মধ্যে সবচেয়ে যৌক্তিক একটি সংস্কার হওয়াটা খুব জরুরি। বিসিবির গঠনতন্ত্রের 9.3.1 থেকে 9.3.9 ধারা পর্যন্ত কাউন্সিলরদের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, যেখানে এটাও বলা হয়েছে 9.3.7 থেকে 9.3.9 ধারা পর্যন্ত ব্যক্তিরা কাউন্সিলর হলেও পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যে নিয়মের কারণে 5 সাবেক অধিনায়ক ভোটার হলেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। একইভাবে আম্পায়ার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও পরিচালক হওয়ার জন্য অযোগ্য। কিন্তু দেশের বাকি ফেডারেশনগুলোতে এই নিয়ম নেই। সাধারণত যারা ভোটার হয়ে থাকেন তারা নির্বাচনে অংশ নেবার যোগ্য। তাই তো বিসিবির নির্বাচনের আগে এই ধারা পরিবর্তনের দাবি আসছে সাবেক অধিনায়কদের কাছ থেকে। কাকে ক্যাপ্টেন্সি দেন আপনি? তাকেই দিন যার মানে নলেজ খুব ভালো, যে কিনা ক্রিয়েটিভ। তো তাকে আপনি আটকাই দিয়েছেন যে না কেউ ডিরেক্টরে দাঁড়াতে পারবে না। একদম রং কনসেপ্ট। যারা করেছেন তারা হয়তো ট্র্যাপ করার জন্য করেছে যে না ওইভাবে যেন না হতে পারে, আমাদের মন মতো করে মন গড়ার মতো করে হবে। বাট এটা আমার মনে হয় রং কনসেপ্ট। ক্রিকেট প্লেয়ারদেরকে যে জায়গাটা আছে মেধাসম্পন্ন মানুষের জন্য সব কিছু ওপেন করা উচিত। সাবেক অধিনায়কদের কোটায় নির্বাচন করার সুযোগ দেবার জন্য সংবিধানে পরিবর্তন আনার দাবিটা এজিএমে আগেও উত্থাপিত হয়েছে, কিন্তু কখনোই তা সংশোধন হয়নি। দেখার বিষয় এবার কি খুলবে সাবেক অধিনায়কদের ভাগ্য, নাকি আগের রীতি মেনেই হবে নির্বাচন। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা 2 নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে এক ধাপ এগিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা 327 রেটিং পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছেন তিনি। 400 রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে দারুণ পারফরমেন্সের স্বীকৃতি পেলেন মিরাজ। সিলেট টেস্টে 2 ফাইফারে 10 উইকেট নেন তিনি। এরপর সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির পাশাপাশি 5 উইকেট নিয়ে জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার। অলরাউন্ড র্যাঙ্কিংয়ে 2 নম্বরে ওঠার পাশাপাশি ব্যাটারদের র্যাঙ্কিংয়েও 8 ধাপ এগিয়েছেন মিরাজ, আর বোলারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে আছেন 24 নম্বরে। পাকিস্তানের সুস্থ ও নিরাপদে আছেন বাংলাদেশের 2 ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই 2 ক্রিকেটারের নিরাপত্তার সব রকম খোঁজ খবর সার্বক্ষণিকভাবে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আগামী কয়েকদিনে পাকিস্তানের পরিস্থিতি পর্যালোচনা করে দেশটি সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। পাকিস্তান ভারত আক্রমণ পাল্টা আক্রমণে যুদ্ধের দামামা বাঁধছে 2 প্রতিবেশী চিরশত্রু দেশের মধ্যে। সেই যুদ্ধ কত দূর গড়াবে, এর প্রভাব কি বাংলাদেশেও পড়বে, এমন ভাবনাই যখন মশগুল দেশের সাধারণ মানুষ, তখন মিরপুরে পাকিস্তান সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে সৌম্য, শান্ত, মেহেদীরা। মাঠে অনুশীলন চললেও মিরপুরের হোম আপ ক্রিকেটে এদিন আলোচনার কেন্দ্রে ছিল পাকিস্তান পরিস্থিতি। বাংলাদেশ পাকিস্তান সফরে যাবার কথা 20 মে। তাই তো পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা কঠোর নজরদারিতে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জন্য আরো অপেক্ষা করতে হবে এক্স্যাক্টলি কোন দিকে যায়, সার্কামস্ট্যান্সেস আমাদের আসলে নিয়ে যাবে আমরা কি করব, তাই না, মানে সিচুয়েশন। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ থেকে শুরু করে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের প্রধান উদ্বেগের বিষয় ছিল রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা। পাকিস্তান সুপার লিগ খেলতে এই 2 ক্রিকেটার এখন অবস্থান করছেন সে দেশে। বিসিবি থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে তাদের সঙ্গে। সকাল থেকে গ্যাদার করা হয়েছে। উই আর ক্লোজলি ইন টাচ উইথ দ্য হাই কমিশন ডিফেন্স অ্যাটাচে, and I'm closely attached with the Pakistan Cricket Board and the PSL CEO, and also I talked to Rishad. Nahid ke ekhona paini, I'll try to talk to him as well. পাকিস্তানে যখন হামলা হয় নাহিদ রানা ছিলেন রাওয়ালপিন্ডিতে আর রিশাদ হোসেন ছিলেন লাহোরে। বুধবার পরবর্তী ম্যাচের জন্য লাহোর ছেড়ে ইসলামাবাদ পাড়ি দিয়েছে রিশাদ হোসেন ও তার দল। রিশাদ ও রানা ভালো আছেন, নিরাপদে আছেন জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। Rishad is perfectly fine and he's traveling with us as well. Rishad just walked into the bus. I just saw him and he's perfectly fine, smiling.
as I mean laughing, we were all sharing good memories. So security is in place as per the protocols. For us from PCB is perfectly fine, and we are going as per the schedule. ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি কতদূর যাবে সেটা বলা কঠিন, তবে অবস্থা খুব বেশি খারাপ হবে না এই বিশ্বাস থেকে পিএসএল এর খেলা চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলার আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও। ভারত পাকিস্তান 22 গজের ভবিষ্যৎ অনিশ্চিত। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছে দুদেশের তারকা ক্রিকেটাররা। গৌতম গম্ভীর, সচিন টেন্ডুলকার, বীরেন্দর সেহবাগ থেকে শুরু করে আকাশ চোপড়া, শিখর ধাওয়ানরাও সমর্থন জানিয়েছেন এই হামলাকে। অন্যদিকে শাহিন আফ্রিদি, ফখর জামানরা দিয়েছেন ভিডিও বার্তা। এতদিন রাজনৈতিক পরিস্থিতির জেরে 22 গজের ক্রিকেটে ভারত পাকিস্তানের দেখা কম হলেও বৈশ্বিক আসরে দেখা যেত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। দুদেশের ক্রিকেটারদের মধ্যেও ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে আজকের দিনে দাঁড়িয়ে বদলে গেছে সেই পরিস্থিতি। হামলা পাল্টা হামলার জেরে যখন বেজে উঠেছে যুদ্ধের দামামা, তখন খেলার মাঠে শান্তি খোঁজার চিন্তা করাও যেন পাপ। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। পাকিস্তানও দিয়েছে সেই হামলার জবাব। উত্তপ্ত পরিস্থিতির আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলা ছিল 22 এপ্রিল পেহেলগামে নিহত 26 নিরীহ মানুষের প্রতিশোধমূলক জবাব। এই ঘটনার পর ভারতের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা প্রকাশ্যে সশস্ত্র বাহিনীর প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভারতের সাবেক ওপেনার ও বর্তমান কোচ গৌতম গম্ভীর এক টুইটে ছবি দিয়ে লেখেন জয় হিন্দ। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার লেখেন ফেয়ারলেস ইন ইউনিটি, বাউন্ডলেস ইন স্ট্রেংথ। ভারতের ঢাল হচ্ছে তার মানুষ। সন্ত্রাসের কোনো স্থান নেই এই পৃথিবীতে, আমরা এক দল। আরেক সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান ইনস্টাগ্রামে বলেন, যা বলা হয়েছিল তা করে দেখানো হয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত, ভারত মাতা কি জয়। এছাড়া প্রাক্তন ক্রিকেটার বীরেন্দর সেহবাগ, আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা এবং আইপিএলে খেলা কেকেআরের ও ভারত জাতীয় দলের স্পিনার বরুণ চক্রবর্তীও সেনাবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেন। পাকিস্তানি তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদি, ফখর জামানরা পিএসএল খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। তাদেরই অফিসিয়াল পেজে এক ভিডিওতে পাকিস্তানি আর্ম ফোর্সকে নিয়ে গর্বের বার্তা দিয়েছেন এই পাক ক্রিকেটাররা। We are proud of our armed forces. We are one nation. We love our armed forces. We are proud Pakistanis. We are one nation. Pakistan Zindabad. উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের বিমান চলাচলেও। 10 মে স্থানীয় সময় ভোর 5:30 পর্যন্ত বন্ধ থাকবে ধরমশালা বিমানবন্দর। বিপাকে পড়েছে আইপিএল এর দুই দল, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। বোর্ড কর্তারাও সমস্যা সমাধানের উপায় খুঁজছেন। শোনা যাচ্ছে ধরমশালা থেকে সরে যেতে পারে 11 তারিখের মুম্বাই ম্যাচও। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ক্রিকেটার ইনজুরি সহ বিভিন্ন আপডেট নিয়ে আসছে নতুন অ্যাপ, যা নিয়ন্ত্রণ করবে বিসিবির মেডিকেল টিম। শুধুমাত্র ক্রিকেটার এবং ফিজিওদেরই অ্যাক্সেস থাকবে এই অ্যাপ ব্যবহারের, জানিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে টেস্ট ক্রিকেটের সংস্কৃতি পরিবর্তনে এনসিএল নিয়ে ভিন্ন পরিকল্পনা জমা দেওয়ার কথাও জানান বিসিবির প্রোগ্রাম চিফ কোঅর্ডিনেটর। দেশের ক্রিকেটের পাইপলাইন আর তৃণমূল ক্রিকেট নিয়ে আলোচনাটা ক্রিকেট পাড়ায় নিত্যদিনের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সামর্থ্য নিয়ে যখনই বারবার প্রশ্ন ওঠে, তখনই কাঠগড়ায় দাঁড় করানো হয় ঘরোয়া ক্রিকেটকে। লাল বলের ক্রিকেটে ঘরোয়া লিগের সবচেয়ে বড় মঞ্চ জাতীয় ক্রিকেট লিগ এনসিএল। টেস্ট ক্রিকেটে উন্নতিতে এবার এনসিএল নিয়ে ভিন্ন পরিকল্পনার কথা জানালেন বিসিবির প্রোগ্রাম চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। আগের বোর্ডে বারবার প্রস্তাবনা নিয়েও হয়েছেন ব্যর্থ। তবে টেস্ট সংস্কৃতি বদলাতে লাল বলের ক্রিকেটে এই পরিকল্পনা কাজে দেবে বিশ্বাস সাবেক এই ক্রিকেটারের। এভাবে তো ফার্স্ট ক্লাস ক্রিকেটটা হয় না। আপনি টেস্ট খেলবেন, টেস্ট স্ট্যাটাস পেয়েছি আছে কত বছর, সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন আমাদের এই স্ট্রাকচারটা তো স্ট্যাবলিশ হওয়া উচিত ছিল আজকে থেকে 15 থেকে 20 বছর আগে। তো সেই জায়গা থেকে আমরা অনেক প্রপোজাল দিয়েছিলাম, অনেক কিছু সাজেস্ট করেছিলাম যে এইভাবে আমরা যাওয়ার জন্য, কিন্তু সেটা আমরা পারিনি। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব এই ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে আরও প্রাণবন্ত করার জন্য, এবং আমার মনে হয় এটা করতে পারব। প্রোগ্রাম বিভাগের নতুন সংযোজন হচ্ছে একটি অ্যাপস, যেখানে ক্রিকেটারদের ইনজুরি সহ থাকবে অনেক তথ্যই। প্রতিটা ক্রিকেটার, কোচ, ফিজিওরা সেই অ্যাপের মাধ্যমে জানতে পারবে আপডেট। এই অ্যাপটি নিয়ন্ত্রণও করবে মেডিকেল টিম। এর কাজও শেষ হবে দ্রুতই, জানালেন মিনহাজুল আবেদিন নান্নু। আমরা একটা কাজ করার শুরু করেছি, যেটা আমাদের ব্রেক আইটির সাথে কাজ হচ্ছে। এটা আমাদের নাসুর দেখভাল করছে, এবং এটা মোটামুটি আমরা অনেক এগিয়ে গিয়েছি এই জিনিসটা, একটা অ্যাপস তৈরি করা। এটার টোটাল
হলো একটা জায়গায় আপনি সব কিছু প্লেয়ারদের ইনজুরি প্রবলেম বা ইনজুরি ওয়ার্কলোড প্লেয়ারদের এদের সব কিছু প্লেয়াররা এবং ফিজিও ডাক্তাররা একসাথে এটা দেখতে পারবে, ডাক্তারদের সংশ্লিষ্ট সবার জন্য ভেরি ইজি অ্যাপস। এটা অনেক কাজে দিবে। আগের বোর্ডে ঝুলতে থাকা প্রস্তাবনা এবার নতুন বোর্ডে আলোর মুখ দেখবে বিশ্বাস বিসিবির প্রোগ্রাম চিফ কোঅর্ডিনেটরের। সেই সাথে ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটারদের সুবিধার্থে আসবে আরও বেশ কিছু পরিবর্তন, জানালেন মিনহাজুল আবেদিন নান্নু। অবশ্যই প্লেয়ারদের কাছে থেকে দেখা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। ভারত পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের অরুণাচল প্রদেশে অবস্থান করছে বাংলাদেশ দল। সার্বক্ষণিক তাদের সাথে সাফ ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যোগাযোগ রাখছে বলে আশ্বস্ত করেছে বাফুফে। এদিকে অনূর্ধ্ব-23 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে সামনে রেখে রোনান ও ডেকলান সুলিভানকে রাডারে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের পরিণতি রূপ নিয়েছে সংঘাতে। থমথমে অবস্থা বিরাজ করছে দুই দেশে, যার প্রভাব পড়তে পারে ক্রীড়াঙ্গনেও। এর মাঝেই অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। স্বাভাবিকভাবেই উদ্বেগের প্রশ্ন উঠছে তাদের নিরাপত্তা নিয়ে। বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে সাফ ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গভীর পর্যবেক্ষণে রেখেছে বলে আশ্বস্ত করেছে বাফুফে। সাফ আছে, AIF আছে, so definitely all the necessary measures will be taken by the host. It's not a problem, but আমরা সার্বক্ষণিক যোগাযোগ আছি তাদের সাথে। এখন পর্যন্ত তাদের কোনো রকম কোনো এফেক্ট কিংবা কোনো ইস্যু হয় নাই এবং আমরা আশা করি কোনো কিছু হবে না। দেখেন, জিওপলিটিক্যাল এফেক্টস তো থাকেই, বাট খেলা কিন্তু খেলার মতো চলে। এদিকে বয়সভিত্তিক দলে ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। পাইপলাইন পরিপূর্ণ করতে এবার যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার কুইন সুলিভানের দুই ভাই রোনান ও ডেকলান সুলিভানকে অনূর্ধ্ব-23 দলের জন্য বিবেচনা করছে বাফুফে। আন্ডার 23 জন্য দে উইল বি দ্য বেস্ট ফিট। তাদের টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে, অগস্ট থেকে ক্যাম্প শুরু হবে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন ইট। এবং সাথে এটাও বলি, যেহেতু ওনার একমাত্র নানি হচ্ছে বাংলাদেশি, ওনার নানা, দাদা, দাদু সবাই কিন্তু বিদেশি। সো আমি এটাও বলেছি যে হয়তো বা এখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে, কিছুটা চ্যালেঞ্জ আছে ফিফা এন্ডে। যমজ দুই ভাই সুলিভান ব্রাদার্সকে লাল সবুজে দলে পেতে তার পরিবারের সাথে যোগাযোগ রাখছে ফেডারেশন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনের পর এবার সমিত সোমকে বাংলাদেশ দলের ফুটবলার হিসেবে এএফসিতে অন্তর্ভুক্ত করেছে বাফুফে। বুধবার এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে আসে এই সুখবর। গেল 2 মে কানাডার টরন্টোতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কনসুলেট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন সমিত। মাত্র 72 ঘন্টার মধ্যে তার পাসপোর্ট প্রস্তুত হয়। এর আগে 1 মে তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র সংগ্রহ করেন। এরপর করা হয় ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন। সেই আবেদন বিবেচনায় নিয়েই সমিত সোমকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দিল ফিফা। সোমবার মাতৃভূমির পাসপোর্ট হাতে পেয়েছেন সমিত। 24 ঘন্টা না পেরোতেই এবার শেষ অপেক্ষাও ফুরলো দেশের ফুটবল ভক্তদের। তাই তো অপেক্ষা এখন 10 জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঠে নামার। শেষ চারের ফিরতি লেগে পিএসজির আতিথ্য নেবে ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রথম লেগে ঘরের মাঠে 1-0 গোলে হেরেছিল মিকেল আর্তেতার দল। সেই হিসেবে কিছুটা হলেও এগিয়ে থেকেই মাঠে নামবে পিএসজি। এরই মধ্যে লিগ 1 জেতা পিএসজি আছে দারুণ ছন্দে। গোলরক্ষক দোন্নারুমা প্রথম লেগে ছিলেন প্রাচীর হয়ে। ফিরতি লেগেও দলের বড় ভরসা হয়ে থাকবেন তিনি। কোচ লুইস এনরিকের অধীনে অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে মরিয়া ফরাসি জায়ান্টরা। বিপরীতে লিগের সবশেষ ম্যাচে পয়েন্ট হারালেও ফাইনালে যেতে মরিয়া আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে সান সিরোতে বার্সেলোনাকে 4-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্টার মিলান। সবশেষ 3 মৌসুমে এই নিয়ে 2বার ফাইনাল খেলবে ইন্টার মিলান। দুই দলের প্রথম লেগ ড্র হয়েছিল 3-3 গোলে। ম্যাচ শেষ। একদিকে ঘরের মাঠে ইন্টার মিলানের উল্লাস, অন্যদিকে কান্নায় ভেঙে পড়েছেন মৌসুম জুড়ে আলো ছড়ানো লামিনে ইয়ামাল, রাফিনিয়ারা। একটাই মাঠ, একটাই ম্যাচ, শুধু গল্পটা আলাদা। সান সিরোতে প্রথমার্ধেই 2-0 গোলে পিছিয়ে পড়ে সফররত বার্সেলোনা। ম্যাচের বয়স যখন 21 মিনিট, তখনই দারুণ এক গোল করেন ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা, সেখান থেকে গোল করেন হাকান চালহানোলু। ইন্টার ততক্ষণে এগিয়ে 5-3 গোলে।
আসর জুড়ে কখনোই হাল ছাড়েনি বার্সা, এই ম্যাচেও তাই। দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফেরে কাতালানরা। 54 মিনিটে গোল করেন এরিক গার্সিয়া, মিনিট 6 বাদে সমতায় ফেরান দানি ওলমো। 2-0 গোলে পিছিয়ে থাকা দলটা এগিয়ে যায় 3-2 গোলে। ম্যাচের 27 মিনিটে রাফিনিয়া অসাধারণ গোল করলে। এই নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে এই উইঙ্গারের গোল 13টা। বার্সার চেয়ে এক মৌসুমে এর চেয়ে বেশি গোল করেছিলেন শুধু লিওনেল মেসি। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ের 3য় মিনিটে দেনজেল দামফ্রিসের ক্রস থেকে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন ফ্রান্সেসকো আচেরবি। 2 লেগ মিলিয়ে 6-6 সমতায় শেষ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ইরানি স্ট্রাইকার মেহেদি তারিমের পাস থেকে দারুণ এক গোলে ইন্টারকে এগিয়ে দেন ফ্রাত্তেসি। সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। প্রশ্ন উঠতে শুরু করেছে, এটাই কি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সেরা সেমিফাইনাল? ইউসিএল সেমিফাইনালের 2 লেগ মিলিয়ে এর চেয়ে বেশি গোল আর কখনোই হয়নি। ইউসিএলে ঘরের মাঠে কখনোই সেমিফাইনালে না হারা ইন্টার মিলান সবশেষ 3 মৌসুমে এই নিয়ে 2বার ফাইনাল খেলবে। আর 1992-93 মৌসুম থেকে এ নিয়ে সর্বোচ্চ 8বার ইউসিএলের সেমিতে বাদ বার্সেলোনা। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস। সর্বকালের সেরা টুর্নামেন্ট হবে 2026 ফুটবল বিশ্বকাপ, এমনটাই জানিয়েছেন গ্রেটেস্ট শো অন আর্থের অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্লাব ও ফুটবল বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের জিডিপিতে যোগ করবে প্রায় $50 বিলিয়ন। শুধু তাই নয়, প্রায় 3 লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে এই দুটি টুর্নামেন্ট। পাশাপাশি ক্লাব বিশ্বকাপকে আগামী বছর বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নতুন রূপে পুরো বিশ্বে আবির্ভাব ঘটতে যাচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মিলবন্ধনে প্রথমবারের মতো 48 দেশ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপ। 3 দেশ মিলিয়ে অনুষ্ঠিত 104টি ম্যাচের মধ্যে 78টি ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকায়, যেখানে বাকি 26টি ম্যাচ হবে মেক্সিকো ও কানাডায়। প্রত্যেক ফুটবল বিশ্বকাপই সাজে নতুন কিছু নিয়ে। তবে এখন পর্যন্ত যতগুলো ফুটবল বিশ্বকাপ হয়েছে, 2026 বিশ্বকাপ সকল টুর্নামেন্টকে ছাপিয়ে যাবে বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন সরকার এই ইভেন্টগুলি নিরাপদ এবং সফলভাবে সম্পন্ন করার জন্য কাজ করবে। এই টুর্নামেন্টটি দেখতে আমেরিকা ভ্রমণকারীরা তাদের সফরের প্রতিটি অংশে একটি নির্বিঘ্ন অভিজ্ঞতা লাভ করবে। এটি খুবই বিশেষ কিছু হতে চলেছে। একই সাথে আমরা নিশ্চিত করব যে 2026 বিশ্বকাপ বিশ্বের সর্বকালের সেরা ফুটবল টুর্নামেন্ট হবে। 11 জুন থেকে 27 জুন পর্যন্ত গ্রুপ পর্বের লড়াই শেষে 29 জুন থেকে 3 জুলাই পর্যন্ত হবে শেষ 32-এর ম্যাচ। 4 থেকে 7 জুলাই হবে শেষ 16-র লড়াই। কোয়ার্টার ফাইনাল 9 থেকে 11 জুলাই। কোয়ার্টার ফাইনাল হবে লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টনে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই কাজ করে যাবে টাস্ক ফোর্স। অবশ্যই এই অসাধারণ ইভেন্টটি দেখতে সকলকে স্বাগত। আমি জানি আমাদের দেশে প্রায় 100টি দেশ থেকে দর্শক আসবে। আমরা চাই তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আসুক, নিজ দলকে সমর্থন করুক, উদযাপন করুক। নিরাপত্তার কোনো ত্রুটি থাকবে না এই ইভেন্টে। এছাড়াও মার্কিন মুলুকে চলতি বছরের জুলাইয়ে বসতে যাচ্ছে 32 দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ। 14 জুন থেকে 13 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। আমেরিকা বিশ্বকে স্বাগত জানাবে। 2026 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। এর আগে এখানেই ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত করতে যাচ্ছি আমরা। এটি কেবল একটি দুর্দান্ত প্রতিযোগিতায় নয়, বরং ফিফা বিশ্বকাপের আগে সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃক গৃহীত কিছু ব্যবস্থার পরীক্ষা এবং বিশ্লেষণ করার জন্য একটি দুর্দান্ত ইভেন্টও হবে। দুটি ইভেন্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপিতে যোগ হবে প্রায় $50 বিলিয়ন। শুধু তাই নয়, 3 লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে এই দুই আসর। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।